কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব পারাপার, মনেরই শিকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুই কে আমার, মনেরই কুলুকুম দিয়েছে প্রেমের মাসুম, চৌনিরা দিশে হারা তোর কাছে চাই ইশারা, আজ বারবার কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব পারাপার, মনেরই শিকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। কথাগুলো শুনে নীলাভ স্তব্ধ হয়ে গেল। মেয়েটা যে ভীষণ জেদি সেটা সে জানতো, তবে চাবি কিভাবে পেয়েছে সেটাই সে বুঝতে পারছে না। তো যাবি বলি কোথায়? খুঁজে পাইনি, বানিয়ে নিয়েছি। এসব আমার কাছে শুধু সময়ের ব্যাপার মাত্র। আমি সবুজ ডায়েরির প্রতিটা পাতায় লেখা আমাকে নিয়ে কবিতাগুলো পড়ে ফেলেছি। আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নেই, জানো তো। আমি যেটুকু পেয়েছি সেটুকুতেই খুশি। কথাগুলো বলে তরু অন্যদিকে চলে গেল। নীলাভ এখনও স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। তরু বরাবরই আয়নের মতো স্বচ্ছ ছিল, তবে আজকে সে তরুর মাঝে নিজের হৃদয়ের প্রতিচ্ছবি দেখতে পেয়েছে। তার ভাবনার মাঝেই যারা এসে বলল, ভাইয়া, আজকে তাজিম ভাইয়ার সঙ্গীত অনুষ্ঠান। আপনি কি একটা গান গাইবেন প্লিজ? আপনি যদি বলেন আমি সবাইকে বলবো। নীলাভ যারার দিকে তাকিয়ে হালকা হাসলো। সে যারার সাথে নিজের সম্পর্ক স্বাভাবিক করে নিতে চায়, সেজন্যই সে বলে ওঠে, হ্যাঁ, তবে তোমার বোন আগে আমাকে ডেডিকেট করে একটা গান গাইবে, তারপর আমি গাইবো, রাজি? যারা খুশিতে লাভ দিতে যাবে তারাকে নীলাভ বলে ওঠে, আরে আরে, একদম লাভ দেবে না, চ্যাম্প ব্যথা পাবে। তুমি সবসময় ভুলে যাও কেন যে চ্যাম্প তোমার পেটে আছে? উফ, দাঁড়ো, ভাইকে বলছে গিয়ে। সরি সরি ভাইয়া, আমি আর করব না। প্লিজ আপনি আপনার ভাইকে কিছু বলবেন না। তাহলে আমাকে রুম লক করে রাখবে আর বেরি হতে দিবে না। এমনি একটু পর পর এসে শাসিয়ে যাচ্ছে। নীলাভ হালকা হেসে বলল, আচ্ছা, এবার মতো বললাম না। যারা স্টেজের দিকে চলে গেল। আজকে মেহেন্দি আর সঙ্গীত অনুষ্ঠান ডাইনিং রুমেই করা হয়েছে, তবে কালকে গায়ে হলুদের অনুষ্ঠান থেকে শুরু করে বৌভাত সব বাগানের সাইডে করা হবে। তরু স্টেজের সামনের চেয়ারে বসে আছে। যারা গিয়ে তার পাশে বসে তাকে নীলাপের বলা কথাগুলো বলল। তরু যারার কথা শুনে একবার নীলাপের দিকে তাকায়। নীলাপ তরুর দিকেই তাকিয়েছিল। তরু রাজি হলে যারা সবাইকে বলে, সবাই শান্ত হও, আপু গান গাইবে। যারার কথা শুনে সবাই শান্ত হয়ে গেল। তরু গান গাইবে শুনে তাজিমও খুশি হলো। আই ডেডিকেট দিস সং টু মাই হাজব্যান্ড। তোমার নামে রোদ দূরে, আমি ডুবেছি সমুদ্রে। জানি না যাব কত দূরে এখনো, আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে। তুমি কেন এলে জানি না এখনো। সবাই হাততালি দিয়ে উঠল। বলে রাখা ভালো, তাজিমের অনুষ্ঠান তাজিমার তরুর মায়ের ফ্যামিলিকে দাওয়াত দেওয়া হলো। তার কেউই আসেনি, কারণ সাফন জহুরাকে বিয়ে করার পর থেকে তারা তাদের সাথে আর কোনো যোগাযোগ রাখেনি। সাফনের ভাই বোন নেই, সেক্ষেত্রে শুধু যারা খালা আর মামারাই এসেছে। বাইরের কোনো লোকজন নেই আজকে। বাইরের লোকজন বিয়ের দিন আসবে। মাইশার ফ্যামিলি সাভার টাউনে থাকে, তাদের বাড়িতেই বিয়ে হবে। নীলাভ তরুর গান শুনে হালকা হাসলো, তারপর নিজের হাতে মেহেন্দির দিকে তাকালো। যারে গিয়ে নীলাভকে বলতে লাগলো, ভাইয়া এবার আপনার পালা। নীলাভ গিয়ে তরুর পাশে বসলো, তারপর গান গাইতে লাগলো। কি করে তোকে বলবো তুই কে আমার, মনেরই কুলুকুম দিয়েছে প্রেমের মাসুম, চৌনিরা দিশে হারা তোর কাছে চাই ইশারা,
আজ বারবার কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব মনেরই আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। পরের দিন আজকে তাজিমার মাইশার গায়ে হলুদের অনুষ্ঠান। গায়ে হলুদের অনুষ্ঠান যার যার বাড়িতেই আলাদাভাবে করা হবে। গায়ে হলুদের অনুষ্ঠানও বেশ ভালোভাবেই হয়ে যায়। এভাবেই বিয়ের দিন চলে আসে। তরু আর নীলাভ রেডি হয়ে নিচে ড্রয়িং রুমে এসে বসলো। তরুর পরনে একটা পার্পেল রঙের ভারী জর্জেট শাড়ি আর নীলাভের পরনে ডার্ক চকলেট রঙের স্যুট। তাদের দুজনকে ভীষণ সুন্দর লাগছে। যারা নাহিদ ম্যাচিং করে ম্যাজেন্টার রঙের শাড়ি আর স্যুট পরেছে। এদিকে নীলাভ তো তরুর থেকে চোখ সরাতেই পারছে না। ওকে মারার আগে মনে হয় ওই আমাকে মেরে ফেলবে। তরুর চোখে চোখ পড়তেই তরু চোখ টিপ দেয়। নীলাভ হেসে ফেলে। তাজিমকে বর সাজে ভীষণ সুদর্শন লাগছে। তার পরনে গোল্ডেন কালারের শেরওয়ানি। তাদের জন্য একটা বড় কার রেডি করা হয়েছে। সেই কারে তাজিম, তরু, নীলাভ, যারা, নাহিদ আর সাফন যাবে। বাকিরা সবাই অন্য গাড়িতে যাবে। জোহরা যাবে না, সে বাড়িতেই থাকবে মাইশাকে বরণ করে ঘরে তোলার জন্য। দুপুর 12টার দিকেই সবাই সাভার টাউনের উদ্দেশ্যে রওনা দিল। তাদের পৌঁছাতে পৌঁছাতে 2টা বেজে যায়। মাইশার বাবা ভাই গেট থেকে তাদের রিসিভ করে স্টেজে নিয়ে গিয়ে বসাই। সেখানে গিয়েই তরু আর নীলাভ জানতে পারে মাইশার ভাই হচ্ছে মাহির, যে কিনা তাদের সাথেই জব করে। মাহির তো তাদেরকে দেখে অনেক খুশি হয়ে যায়। মাহির তার বোনের বিয়ে উপলক্ষে ছুটি নিয়েছিল, কিন্তু মাইশা যে তার ছোট বোন সেটা নীলাভ বা তরু জানতো না। নীলাভ তাদের বাড়িতে একবার এসেছিল, কিন্তু সেদিন মাইশাকে সে দেখেনি। মাহির তরু আর নীলাভের দিকে এগিয়ে গিয়ে বলে, স্যার, আমি তো আপনাদেরকে দেখে অবাকই হয়ে গিয়েছিলাম। আমার এটা জেনে অনেক ভালো লাগছে যে তাজিম ভাইয়ের সাথে আপনাদের রিলেশন আছে। মাহিরের কথা শুনি নীলাভ কিছু বলার আগেই তরু বলে ওঠে, হ্যাঁ স্যার, আপনাকে দেখেও আমাদের অনেক ভালো লাগছে। আসলে তাজিম ভাই আমার একমাত্র জায়ের বড় ভাই হয়। তরুর কথা শুনে খান ফ্যামিলির সবাই একে অপরের দিকে চাউচাই করলো। মাহির তরুর কথা শুনে হাসলো। আসলে সে প্রথম দিন থেকে ত্রানাকে পছন্দ করত, কিন্তু সে সেটা বলার আগেই নীলাভের সাথে ত্রানার বিয়ে হয়ে গেছে। তারপর থেকে আর ত্রানার সাথে সে একবারই কথা বলেনি। আর ত্রানা তো কখনোই প্রয়োজন ছাড়া কারোর সাথেই কথা বলে না। তবে আজকে ত্রানা নিজে থেকেই তার সাথে কথা বলেছে, যা দেখে সে খুশি হয়ে গেছে। তাদের কথার মাঝেই কয়েকজন মেয়ে এসে সবার সাথে কথা বলতে শুরু করলো। মাহির সবার উদ্দেশ্যে বলে, বেআই সাহেব আর সাহেবারা, এরা হচ্ছে আমার কাজিন। আসসালামু আলাইকুম বেআইন সাহেব। 3জন মেয়ে এগিয়ে এসে বলল। মাহির হাসি মুখে সবার সাথে পরিচয় করিয়ে দিল। ও আমার ফুপুর মেয়ে, ওর নাম অহুনা। আর ও হলো আমার মামাতো বোন মিথিলা। আর ও হলো আমার খালাতো বোন ইশরাত। তাদের সাথে 2জন ছেলেও আছে, যারা হচ্ছে অহনা আর ইসরাতের ভাই। ইসরাত নামের মেয়েটা একটু বেশি চঞ্চল টাইপের, সবার সাথে একবারই এসে কথা বলছে। নীলাভ সহ বাকি সবাই চুপচাপ বসে আছে, শুধু যারা খালাতো ভাই বোন 4জনই কথা বলছে। এক পর্যায়ে এসে মনে হতে লাগলো ইসরাত নীলাভের দিকে একটু বেশি মনোযোগী। কিছুক্ষণ পর মাহিরের কাজিনরা সবার জন্য শরবত নিয়ে এলো। এক এক করে সবার হাতে দিল। ইসরাত নীলাভের হাতে শরবত দিলে নীলাভ সেটা নেওয়ার জন্য হাত বাড়ালো, কিন্তু ইসরাত সেটা দিল না, যার জন্য নীলাভ ইসরাতের দিকে তাকালো। আর তাকানোর সাথে সাথে ইসরাত নীলাভের দিকে তাকিয়ে একগাল হেসে চোখ টিপ মারল। নীলাভ তো একদম হক চুকিয়ে গেল। তখনই কিছু ভাঙ্গার শব্দে ইসরাত আর নীলাভ দুজনেই পাশে তাকালো। পাশে তাকাতে নীলাভ অবাক হয়ে গেল। তরুর হাতে থাকা শরবতের গ্লাসটা ভেঙে ফেলেছে, আর গ্লাসটা গুঁড়ো হয়ে ঝনঝন শব্দ তুলে ফ্লোরে ছড়িয়ে পড়েছে। আরে কিভাবে হলো এটা? তোর কথা লাগেনি তো? বলে নীলাভ উঠে দাঁড়িয়ে তরুকে সরিয়ে অন্য সাইডে দাঁড় করালো। তরু তো স্থির চোখে নীলাভের দিকেই তাকিয়ে আছে। ইসরাত তরুর দিকে তাকাতেই তরু রক্ত চোখে তার দিকে তাকালো। তরুর ভয়ানক চোখজোড়া দেখে ইসরাতের অন্তরাত্মা কেঁপে উঠল। মায়ের একজন কাজের লোককে দিয়ে কাজগুলো পরিষ্কার করিয়ে ফেলো। তোর ডান হাতের কিছুটা অংশ
কেটে গিয়েছে। নীলাপ অসহায় দৃষ্টিতে তরুর দিকে তাকালো। কেউ না বুঝলেও নীলাপ বুঝলো যে তরু কেন এরকমটা করেছে। এরকমটা করার কি খুব দরকার ছিল? তরু শান্ত চোখে নীলাপের দিকে তাকালো। আর একবার ওই মেয়েটা এরকম কিছু করলে আমি ওর চোখ তুলে ফেলবো। তরুর শান্ত শীতল কণ্ঠ শুনে নীলাপ তাজ্জব বনে গেল। এতটুকু কারণে তরু ওর চোখ তুলে ফেলবে? মেয়েটা হয়তো ভালো করে বুঝতে পারেনি যে আমি ম্যারিড, সেজন্য এমন করেছে। কিন্তু তুই তো জানিস, তাই না, যে আমি কোনো মেয়ের দিকে ফিরে তাকাবো না। তুমিও তাকাবে না, আর কেউ তোমার দিকে তাকানোর সাহসও করবে না। তাহলে ওকে ফার্স্ট আর লাস্ট ওয়ার্নিংটা দিয়ে আসছি আমি। ওয়েট। তরু সেদিকে যেতে নিলে নীলাপ তরুর হাতের কবজি টেনে তাকে আটকে বলল। হাতটা কেটে গেছে, আগে ব্যান্ডেজ করে দেই, তারপর যাস। নীলাপ তরুর হাত ব্যান্ডেজ করে দিচ্ছে। তরু এক দৃষ্টিতে নীলাপের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, কি করলে তোমার দিকে কেউ এভাবে তাকাবে না প্রেম? আমি যে সহ্য করতে পারি না। যদি পারতাম তাহলে তোমাকে এমন জায়গায় লুকিয়ে রাখতাম যেখানে কারো নজর লাগবে না, কিন্তু তুমি যে বন্দি করে রাখার মতো জিনিস নও। নীলাপ তরুর হাত ছেড়ে দিয়ে বলে, তোর যেতে হবে না, আমি ওর ভাইকে বলে দিচ্ছি যে আমার থেকে জানো তার বোন আর না তাকায়। ওকে? তরু একটা বাঁকা হাসি দিয়ে বলল, ইউ নো নীলাম, মাই ফেভারিট কালার ইজ রেড, সো আই লাইক ব্লাড। বিপজ্জনক কাজ আর ট্রাবল ক্রিয়েট করতেও ভালোবাসি। এইসব ওই মেয়েকে ভালো করে বুঝিয়ে দিও, নইলে তোমাকে দ্বিতীয়বার দেখার জন্য চোখ দুটোই থাকবে না আরও। আর তুমিও যদি না চাও যে তোমার জন্য অন্য কারো লাইফ চলে যাক, তাহলে নিজের উপর কারো নজর লাগতে দিও না। কথাটা শুনে নীলাপ মনে করলো তরু জেলাসির বসে এসে বলছে, কিন্তু সে তো জানে না যে তরু যা বলেছে সে সেটাই করবে। নীলাপ মুচকি হেসে বলল, তাই নাকি? তাহলে আয়ুকে কিভাবে সহ্য করেছে 7 বছর? নীলাপের কথাটা শুনে তরুর চোখ সরিয়ে নিল। ওর কাছে আমি কৃতজ্ঞ, সেই জন্যেই কিছু বলিনি। কথাটা শুনে নীলাপ ভুর কুচকে তাকালো। কিসের জন্য? তরু একটা শ্বাস ফেলে বলল, মনে নেই? তুমি তো সাঁতার জানতে না, একবার তুমি পুকুরে পড়ে গিয়েছিলে, আর আয়ুই তো সবাইকে ডেকে এনেছিল। সেদিন ও কাউকে না ডাকলে আমি তোমায় কোথায় পেতাম? নীলাপ শান্ত চোখে তরুর দিকে তাকালো। মেয়েটা কি সত্যি তার জন্য এত পাগল? সে বুঝতে পারছে না যে কেন তরু তার জন্য এত পাগল। সে তো তাকে সবসময় কষ্ট দেয়, তবু মেয়েটা সে বলতে অজ্ঞান। সে বুঝতে পারছে না তরুর এত ভালোবাসা পেয়ে সে কি খুশি হবে নাকি দুঃখী হবে। তোমাকে ততটা ভালোবাসি যতটা নিজেকেও কখনো বাসিনি। যারা তরুর কাছে এসে বসলো, নীলাপ উঠে অন্যদিকে চলে যায়। তারপর ইসরাতের ভাইয়ের কাছে গিয়ে বলে, উনি কি আপনার বোন? নীলাপের ইশারকৃত দিকে তাকে ইসরাতের ভাই বলল, হুঁ, আমি ইশরাতের ভাই ইয়াস। ও কি কিছু করেছে? নীলাপ কিভাবে বলবে বুঝতে পারছে না। সে গলা পরিষ্কার করে বলে, আসলে আমি বিবাহিত, কয়েকদিন পরে 2টো বাচ্চার বাবা হয়ে যাব, কিন্তু আপনার বোন হয়তো আমাকে পছন্দ করে ফেলেছে। কথাটা শুনে ইয়াস ইসরাতের দিকে তাকায়। দেখে ইসরাত এখনও নীলাপের দিকে তাকিয়ে আছে, যাতে কি ইয়াস একটু নরম কণ্ঠে বলে, আই অ্যাম সরি ভাই, আপনি প্লিজ এসব মাহির ভাইয়াকে বলবেন না। না, মিস্টার শেখ যখন আপনাদের পরিচয় করে দিল তখন আমি জানতে পেরেছি যে আপনি ওনার ভাই হন। সেজন্যই ভাবলাম আপনাকে বলাটাই ঠিক হবে। আমি আমার বোনকে বুঝিয়ে বলবো ভাইয়া। হ্যাঁ প্লিজ, আমার বউ আমার ব্যাপারে অনেক বেশি পসেসিভ। আরেকবার যদিও আপনার বোনকে আমার দিকে কীভাবে তাকাতে দেখে, আমি নিজেও জানি না ও কী করবে। আপনি ওনাকে এখনই গিয়ে বুঝিয়ে বলুন উনি যেন আমার দিকে ভুল করেও না তাকায়। এমনও হতে পারে এই ছোট্ট কারণে বিয়েটাই ভেঙে যাবে। কথাটা শুনে ইয়াস শক ঠেল। সে দ্রুত পায়ে ইসরাতের দিকে এগিয়ে গিয়ে তাকে প্রথমে বুঝিয়ে বলতে লাগলো, মাহের ভাই তো আমাদের পরিচয় করিয়ে দিয়েছিল, তখন তুই শুনিসনি যে উনি ম্যারেড? তাতে কি? আমার ওনাকে পছন্দ হয়েছে। উনি ওয়ার্নিং দিয়ে গেছে ওনার ওয়াইফ অনেক পসেসিভ, আর একবার ওনার দিকে তোকে তাকাতে দেখলে অনেক খারাপ কিছু হতে পারে। ইসরাত মুখটা ছোট করে বলল, ওনার ওয়াইফ যেভাবে আমার দিকে তাকিয়েছিল, আর একটু হলে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। তারপরেও কোন সাহসে তাকিয়ে আছিস? উনি একটু বেশি হ্যান্ডসাম, আমার কি দোষ? একটু তো তাকিয়েছি, এরকম করার কি আছে? দেখ, এরকম কিছু করবি না যাতে আমাকে তোকে টেনে হিচড়ে এখান থেকে নিয়ে চলে যেতে হয়। আর আমাদের মান সম্মানের কথাও মাথায় রাখিস। আজকে তোর জন্য কোনো ঝামেলা হলে
মায়ের ভাই কিন্তু আমাদের ছেড়ে দেবে না। ইয়াশ আরও কিছু করার কথা বলে তাকে শাসালো। ইসরাত তাতে ভয় পেয়ে কথা দিল যে সে নীলাপের দিকে আর তাকাবে না। বিয়ে হয়ে গেল, এখন সবে খেতে বসেছে। তরুর হাত কেটে গিয়েছে, তাই নীলাপ তাকে খাইয়ে দিচ্ছে। রাত 8টা। রাতের খাবার খেয়ে মাইশাকে নিয়ে সবেই রওনা হলো এহসান মঞ্জিলের দিকে। মাইশার সাথে ইসরাতের আসার কথা থাকলেও সে আসেনি। ইয়াশ তাকে আসতে দেয়নি। অহনা আর মিথিলা এসেছে সারাদিন ভারী পোশাক থেকে যারা, আর তরুর অবস্থা খারাপ। নীলাপ বলল, এর জন্যই বলেছিলাম শাড়ি পরতে হবে না। তরু মাথায় হাত দিয়ে বলল, সেই সুযোগে অন্য মেয়েদের দিকে তাকাতে পারতে, তাই না? নীলাপ তরুর কথা শুনে হাসলো। মেয়েটা আগের থেকেও বেশি পজিটিভ হয়ে গেছে। সে তখন থেকেই তরু তার সাথে ভালো করে কথা বলছে না। ওই বাড়িতে থাকাকালীন পুরোটা সময় তরুর কাছেই বসে থাকতে হয়েছে। এক মুহূর্তের জন্য তরু তাকে দৃষ্টি সীমানার বাইরে যেতে দেয়নি। অন্যদিকে তাজিম কার ড্রাইভ করেছে। এই গাড়িতে মাইশা, তাজিম, অহনা আর মিথিলা এসেছে। মাইশা তো পুরোটা রাস্তাতেই কান্নাকাটি করেছে। তাজিম প্রথমে সান্ত্বনা দিল, পরে বিরক্ত হয়ে পড়ল। এরকম করছো মনে হচ্ছে আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি, কিন্তু বাস্তবে তো তুমি আমাকে কিডন্যাপ করেছো। কথাটা শুনে মাইশা কান্না থামিয়ে তাজিমের দিকে তাকালো। তুমি আমাকে কিডন্যাপ করে তোমাদের বাড়িতে নিয়ে যাচ্ছ? আমি তোমাকে কিডন্যাপ করলে তো আমাদের বাড়ি নিয়ে যেতাম। তাজিম হাসি আটকিয়ে বলল, তুমি তো কিডন্যাপ হওয়ার জন্য আমার পিছু পিছু ঘুরছো, এখন আমি কিডন্যাপ করলেই দোষ? মাইশা রাগি চোখে তাজিমের দিকে তাকালো। অহনার মিথিলার সামনে চুপ থাকো, নাহলে আমি তোমাদের বাড়িতে যাব না। অহনা আর মিথিলা পেছনে সিটে বসে তাদের ঝগড়া দেখে মিটিমিটি হেসেছে। অহনা বলল, হ্যাঁ হ্যাঁ আপনি তোমরা চালিয়ে যাও। মাইশা পেছনে ঘুরে পড়ল। একদম মজা নিবি না, নাহলে তোদের দুটোকেই এখানেই ফেলে রেখে চলে যাব। এমনি মন মেজাজ ভালো নেই। মাইশার কথা শুনে দুজনে একদম চুপ হয়ে গেল। তরু, নীলাপ, যার আর নাহিদ দুজনে নিজেদের গাড়িতে করে এহসান মঞ্জিলে ফিরেছে। যারা শরীর ভালো নেই, বারবার বমি করেছে। নাহিদ রাগী কণ্ঠে বলল, এবার ভালো হয়েছে? কতবার বলেছি তোমার শরীর খারাপ লাগলে আমাকে বলবে, এত শরীর খারাপ আগে বলো না কেন? বললে তো তুমি আমাকে নিয়ে আগেই চলে আসতে, তাই বলিনি। নাহিদ কিছু না বলে যারার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। যারা নাহিদের কাঁধে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। তোর ফোনে তাদের গ্রুপ মেসেজের মাধ্যমে কথা বলছিল। ওর উপর সবসময় নজর রাখবি। রিচা রিপ্লাই দিল, হ্যাঁ ও আমাদের নজরেই আছে। আভিক বলল, আমরা তো কালকে আসছি, তখন বাকি কথা বলবো। বিভান বলল, আমি তো আসতে পারবো না, এনজে আমাকে চিনে ফেলবে আর বুঝে যাবে তোরই আমাকে দিয়ে মোমো আর তার বিয়ে ভেঙে দিয়েছিল। তরু রিপ্লাই দিল, তুইও আসবি, নীলাবের সামনে না পড়লেই হলো। বিভান বলল, আচ্ছা ঠিক আছে। নীলাপ আর চোখে বারবার তরুর দিকে তাকাচ্ছে। সে বোঝার চেষ্টা করছে যে তরু ফোনে কি করছে। সামনের দিকে ফোকাস করো, নইলে অ্যাক্সিডেন্ট করবে। ভুলে যেও না যে গাড়িতে আমরা 7 জন আছি। কথাটা শুনে নীলাপ অবাক হলো। সে যে তরুর দিকেই তাকিয়েছিল, সেটা তরু তার দিকে না তাকিয়ে বুঝলো কি করে? তবে তরু ঠিকই বলেছে, তার সামনের দিকে ফোকাস করা উচিত। নীলাপ একটা শ্বাস ফেলে সামনের দিকে তাকালো। রাত 10টা নাগাদ সবাই এহসান মঞ্জিলে ফিরে আসে। সবাই ক্লান্ত থাকায় মাইশা আর তাজিমকে তাদের রুমে রেখে এসে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালেতে দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন আসতে শুরু করে। সাবিনা আর নাজমুলও এসেছেন। এদিকে তরু ছাদে থাকা চেয়ারে বসে বিভান, লিজা আর আভিকের সাথে কথা বলছে। তারা কিছুক্ষণ আগেই এহসান মঞ্জিলে এসেছে। তরুর অবস্থা দেখে তিনজনই গোল গোল চোখে তাকিয়ে আছে। তরু তাদের চাহনি দেখে গলা পরিষ্কার করে বলে, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? লিজা তরুর সামনে চেয়ারে বসে চোখ পরিষ্কার করে আবারও তরুর দিকে তাকায়। তারপর বলে ওঠে, কিরে তুই দেখি মোটু হয়ে গেছিস, তোর ডায়েটের এই হাল কেন? বিভান বলল, আরে এনজে বুদয় ওকে খাইয়ে খাইয়ে হাতি বানিয়ে ফেলতে চাইছে। লিজা বলল, কি বলিস? হাতি বানিয়ে ওকে দিয়ে কি করবে? আভিক সিরিয়াস কণ্ঠে জিজ্ঞেস করে, কিরে তরু, তোর এই অবস্থা কেন? তরু হাতে থাকা ব্যানানা মিল্কশেক চুমুক দিয়ে বলে, তোরা কি গাধা? আমাকে দেখেও বুঝতে পারছিস না? তোর কথা শুনে তিনজনই একে অপরের দিকে তাকালো, কিন্তু কেউই কিছু বুঝতে পারছে না। তরু গম্ভীর কণ্ঠে বলে উঠল, পেটে দুটো খরগোশের বাচ্চা আছে, সেই জন্যই আমার শরীরের এই অবস্থা। কথাটা শুনে তিনজনই হা হয়ে গেল। তারপর একসাথে চিল্লিয়ে উঠল, কি?
তরু গম্ভীর কণ্ঠে বলল। আসতে বল। আবিক ফিস ফিস করে বলে। তুই প্রেগনেন্ট? হুম। লিজা বলল। দুটো মানে টুইন বেবি? হুম। লিজা ফের বলল। কয় মাস? 4 মাস। বিভান বলল। 4 মাস? তুই আমাদেরকে বলার প্রয়োজন মনে করিসনি? নো, দরকার হয়নি তাই বলিনি। আবিক সিরিয়াস গলায় বলল। কি বলিস দরকার নেই মানে? এই খবরটা যদি সাফাদের লোকের জানে কি হবে ভেবে দেখছিস? তখন ভাবার দরকার হয়নি, তবে এখন দরকার আছে। খবরটা হয়তো এতক্ষণে ওদের কানেও পৌঁছে গেছে। লিজা বলল। হ্যাঁ, বাড়িতে অনেক বাহিরের লোকও আছে। আমি হলফ করে বলতে পারি তাদের মধ্যেই ওদের স্পাই আছে। তোর এখন বিশেষ সুরক্ষায় থাকা উচিত। হ্যাঁ, আমার জন্য স্পেশাল সিক্রেট বডিগার্ডের ব্যবস্থা করো। তোর কথায় তিনজনই রাজি হলো। তবে কিছুক্ষণ পরেই বিভান বলে ওঠে। এসব কিভাবে হয়ে গেল তরু? তুই তো বাচ্চাদের দেখতেই পারিস না, আর সেই তুই এত তাড়াতাড়ি? তরু বিরস কণ্ঠে বলল। এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল, এর জন্যই আমাদের কাজ পেছাতে হচ্ছে। নীলাবের জন্যই এই ঝামেলা বয়ে বেড়াচ্ছি। লিজা বলল। তুই তো তোর কাজ শেষ করে বাইরে চলে যাবি, তখন বাচ্চাদের কি হবে? তরু হাতে থাকা গ্লাসটা শক্ত হাতে চেপে ধরল। কয়েক মুহূর্ত পর নিজেকে সামনে নিয়ে বলল। আমি অ্যাবর্শন করে ফেলতে চেয়েছিলাম, কিন্তু নীলাবের জন্য করতে পারিনি। আবিক বলল। তোদের দুজনের সম্পর্কে টানাপোড়েনে শুধু শুধু বাচ্চাদেরকে কষ্ট পেতে হবে। তরু শ্বাস ফেলে বলল। ওদেরকে নিয়ে চিন্তা করার জন্য নীলাব আছে, তোরা নিজেদের কাজে ফোকাস কর। বিমান ফট করে বলে ফেল। আমি বলি কি, তুই নিজেকে নির্দোষ প্রমাণ করার পর অ্যাঞ্জের সাথে থেকে গেলেই তো হয়। তুই তো অ্যাঞ্জেকে ভালোবাসিস, তাহলে কেন ওর থেকে দূরে চলে যাবি বলে ঠিক করছিস? তরু মুখ থমথম করছে। সে তাচ্ছিলের সুরে বলতে লাগলো। ভালোবাসা, ভালোবাসার ঊর্ধ্বে চলে গিয়েছিল ব্যাপারটা। তবে আস্তে আস্তে সবকিছুই তিক্ত হয়ে যাচ্ছে। সব সত্যি জানার পর নীলাব আমায় পেতে চাইবে, আঁকড়ে ধরতে চাইবে। তখন কেন আমি ওর কাছে যাব? যেখানে নীলাব এক মুহূর্তের জন্যও আমায় বিশ্বাস করতে পারেনি, সেখানেই বা কেন থাকবো আমি? ভেবেছিলাম ওকে ভালোবাসতে বাধ্য করব, ও আমাকে বিশ্বাস করবে, অন্তত আমার কাছে জানতে চাইবে যে নেহা হত্যার দিন ঠিক কি ঘটেছিল। কিন্তু আমি জানতাম না যে ও আমাকে ভালোবেসে এতটাই অসুখী, আমাকে ঘৃণা করতে না পেরে মরেও যেতে চেয়েছিল। শুধুমাত্র প্রমাণ বের করার জন্য জমশেদ আর জসিমকে বাঁচিয়ে রেখেছি, নইলে এতদিনে ওদেরকে মেরে ফেলাও হয়ে যেত। আমি শুধু চাই ও আমায় ভালোবাসার কারণে নিজেকে যাতে ঘৃণা না করে, আর কিছুই চাই না আমার। তারপর ও যেভাবে ইচ্ছা সেভাবেই থাকুক, আই ডোন্ট কেয়ার। লিজা মাথা নিচু করে বলল। এনজে তো তখন তোকে ফিরে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। তুই পারবি তো তোর লাভকে সেভাবে কষ্ট পেতে দেখতে? লিজার প্রশ্নে তরু ভীষণ রেগে গেল। দাঁতে দাঁত পিষে বলল। কেন? আমাকে ফিরে পেতে কেন চাইবে? ও আমাকে পাওয়ার যোগ্যই নয়। আয়ুর মতো একজন মেয়েই ওর জন্য ঠিক আছে। তরুকে রেগে যেতে দেখে তিনজনই চুপ হয়ে গেল। 5 মিনিট পর তরু ঠান্ডা কণ্ঠে বলল। আয়ুর উপর নজর রাখিস। আবিক বিরক্ত হয়ে বলল। তুই বারবার ওই মেয়েটার কথাই কেন বলছিস? তরু আবিকের দিকে তাকিয়ে বলল। কারণ যখন শত্রুরা সোজা রাস্তা ধরে আমি অবধি পৌঁছাতে ব্যর্থ হবে, তখন ওরা আমি অবধি পৌঁছানোর জন্য অন্য রাস্তা খুঁজবে। সো ওকে নজরবন্দি করে রাখবি। লিজা বলল। ওই মেয়েকে এভাবে মুক্ত রাখা মোটেও ভালো সিদ্ধান্ত বলে মনে হচ্ছে না। তরু গম্ভীর কণ্ঠে বলল। যা বললাম তাই কর, ওকে মেরে ফেলতে পারবো না। তরুর কথার উপরে আর কেউ কথা বলতে পারল না। তরু বিভানের দিকে তাকিয়ে বলল। বিভান, মোমোকে ভালোবাসিস ঠিক আছে, কিন্তু ও যেন কোনোভাবেই আমার ব্যাপারে কিছু জানতে না পারে। দরকার হলে সামনের বাকি কয়েকটা মাস। আবিক বলল। হ্যাঁ, আমারও সেটা মনে হয়। আর তাছাড়া জমশেদ হায়দার যদি মোমোর ব্যাপারে জানতে পারে তাহলে ওর লাইফটা রিস্ক পড়ে যাবে। বিভান বুঝতে পারল তরু আর আবিক ঠিক কথাই বলেছে, তাই সে মাথা নাড়িয়ে সায় জানালো। আমি ওকে রাজি করিয়েও ফেলেছি, এই বলে যে সামনের বছর আমি ওকে বিয়ে করে নিব। ও বলেছে আমার জন্য অপেক্ষা করবে। নীলা ব্রেকফাস্ট করে এসে দেখে তরু রুমে নেই। সে তরুকে খুঁজতে খুঁজতে সাবিনা আর নাজমুলের জন্য বড় দুঃখিত রুমের সামনে এসে দাঁড়ায়। সে শুনতে পায় জহুরা আর সাফন সাবিনা আর নাজমুলের সাথে কথা বলছেন। নীলাভ সেদিকে চলে যায়। সাফন বলেন। আপনারা এসেছেন, আমি খুব খুশি হয়েছি। সাবিনা আর নাজমুল চুপ করে রইলেন। সাফন ফের বলেন।
আমি জানি আপনারা তরুর ব্যাপারটার জন্য অনেক বেশি কষ্ট পেয়েছেন, কিন্তু আপনারা বিশ্বাস করুন, তরু নেহাকে খুন করেনি। কথাটা শুনে সাবিনা তেতে উঠলেন। শুনুন, আপনাদের এইসব অযৌক্তিক কথাবার্তা শুনতে আমরা আসিনি। তরুণী যে নেহাকে খুন করেছিল সেটাই 12 বছর আগের প্রমাণ হয়ে গিয়েছিল। নীলাভ আর আয়ু নিজেদের চোখে দেখেছিল। ছুরি থেকে ওর হাতের ছাপ পাওয়া গিয়েছিল। তার উপর নিজেরও মুখে স্বীকারও করেছিল। সাবিনাকে রেখে যেতে দেখে জোহরা এগিয়ে আসলেন। আপা, আপনি শান্ত হন। সাফওয়ানের কথায় কিছু মনে করবেন না। নিজের মেয়ে বলে উনি ব্যাপারটা লুকোনোর চেষ্টা করবেন, সেটাই স্বাভাবিক। আমাকেও বাধ্য করেছিল ব্যাপারটা লুকিয়ে রাখতে, এমনকি যারাকেও কখনো কিছু জানতে দেয়নি। সে চায়নি যারা আর তরুর বন্ডিং নষ্ট হয়ে যাক। সাবিনা বললেন, কিন্তু শাক দিয়ে তো আর মাছ ঢাকা যায় না। আপনারাই দেখুন, আপনারা আড়াল করে রাখলেও আমরা জেনেই গেছি। তাজিম বলে উঠল। আন্টি, তরু আপনাদের জানিয়েছে বলেই আপনারা জানতে পেরেছেন, নয়তো কখনোই জানতে পারতেন না। তাজিমের কথা শুনে সবাই তার দিকে তাকায়। তাজিম সবেমাত্রই সাবিনা আর নাজমুলের রুমে প্রবেশ করেছে। নীলাভ খাটের এক সাইডে বসে আছে, যারা নাহিত চুপচাপ দাঁড়িয়ে আছে। সাবিনা বললেন, ও নিজের পরিচয় দিয়ে কোনো অসাধ্য সাধন করেনি। ও আমাদের বিশ্বাস নিয়ে খেলেছে, আর আমাদের কষ্ট দেওয়ার জন্যই এই রকম একটা পরিস্থিতি সিনক্রেট করেছে, যাতে ওর পরিচয় দিলেও আমরা ওকে কিছুই করতে না পারি। তাজিম অবাক চোখে সাবিনার দিকে তাকালো। আপনি বলতে চাইছেন তরু ইচ্ছে করেই প্রেগনেন্ট হয়ে গেছে, শুধুমাত্র আপনাদের থেকে বাঁচার জন্য? সাবিনা চুপ হয়ে গেলেন। তাজিম একটা শ্বাস ফেলে বলল, তরু বহুবার অ্যাবর্শন করতে চেয়েছে, আপনারাই করতে দেননি। আমার বোনের কোনো শখ নেই আপনাদের বংশধরের জন্ম দেওয়ার। তাজিমের কথাই এবার নীলাভ রেগে গেল। তো কে বলেছিল আমাকে বিয়ে করতে? কেন তো অভিনয় করে বিয়ে করলো আমাকে? আমি তো জোর করিনি। তাজিম শান্ত কণ্ঠে বলল, সেটা তুমি বুঝবে না নীলাভ জাহির খান। আমার বোনের দুর্বলতাই তো তুমি জানো। আমার কাছে যদি কোনো সুপার পাওয়ার থাকতো, তাহলে আমি সেই পাওয়ার ব্যবহার করে সর্বপ্রথম তরুণ মস্তিষ্ক থেকে তোমাকেই মুছে ফেলতাম। নীলাভ বাঁকা হেসে বলল, ভাগ্যিস নেই, নয়তো আমার বোনের খুনি খোলা আকাশে শ্বাস নিয়ে বেড়াতো। আমার কি মনে হয় জানেন, আপনার বোনকে ওর কর্মের ফল ভোগ করতে হবে। সেই জন্যই নিয়তি ওকে এত বছর পর আমাকে কাছে টেনে এনেছে। নিয়তি অবশ্যই টেনে এনেছে, তবে ওকে কর্মের ফল ভোগ করাতে নয়, তোমাদেরকে কর্মের ফল ভোগ করাতে। তাজিমের কথাই নীলাভের রাগ ক্রমশ বেড়ে যাচ্ছে। আমাদেরকে? সিরিয়াসলি? আচ্ছা, আপনাদের এত বড় বড় কথা কোত্থেকে আসে বলুন তো? লজ্জা করো না একজন খুনের সাইড নিতে? কিসের ভিত্তিতে আপনার বাবা ছেলে এখনো তরুকে সাপোর্ট করেন? বিশ্বাসের ভিত্তিতে সাপোর্ট করি, যেটা তোমার মাঝে নেই নীলাভ খান। নীলাভ তাচ্ছিল হেসে বলল, বিশ্বাস করব? আমি নিজের চোখে দেখেছি ওই আমার বোনকে খুন করেছিল। সেটা আমি বা আমার বাবা বিশ্বাস করি না। তুমি মিথ্যে বলছো বা ভুল দেখেছো। আমার বোন যখন বলেছে সে ও খুন করেনি, তখন ও খুন করেনি। যদি ওর বিরুদ্ধে 1000টা প্রমাণও থাকে, তবু আমি ওকে বিশ্বাস করব। নীলাভ ব্যাপার ভীষণ রেগে গেল। সে তাজিমের দিকে এগিয়ে যাবে, তার আগেই তরু সেখানে এসে পড়ে। কি হচ্ছে এখানে? নীলাভ, তুমি কি আমার ভাইয়ের উপর হাত তুলতে চাইছো? তরুর গম্ভীর কণ্ঠ শুনে নীলাভ স্থির হয়ে যায়। সাবিনা বলে ওঠেন, আমরা এক্ষুনি নিজেদের বাড়িতে চলে যাব। এখানে এসে এভাবে অপমানিত হবার কোনো মানেই নেই। জোহরা বলেন, আপা প্লিজ, আপনারা এভাবে রেগে মেগে চলে যাবেন না। তরুর শাস্তি আপনারা আমার মেয়েকে দিবেন না। সাবিনা কারো কথা শুনলেন না। নীলাভ আর নাহিদের উদ্দেশ্যে বলেন, নীলাভ, নাহিদ রেডি হয়ে নেই। নীলাভ আর নাহিদ নিজেদের রুমে চলে যেতে নিলে তরু বলে ওঠে, আপনাদের ইচ্ছে হলে চলে যেতে পারেন আপনারা, কিন্তু আমি আজকে কোথাও যাব না। তরুর কথার প্রেক্ষিতে নীলাভ থমকে গেল, দাঁতে দাঁত চেপে বলল, তুই আমাদের সাথে যাবি? তরু ভুরকুচকে বলল, আমি তোমার কথা মানতে বাধ্য নই। তোমার যেখানে ইচ্ছে তুমি যাও, কিন্তু আমি কোথাও যাব না। আর শোনো, তুমি যদি এক পাও এই বাড়ির বাইরে রাখো না, তাহলে কিন্তু আমি আর কখনো খান মেনশনে পা রাখবো না। কথাটা বলেই তরু চলে গেল। নীলাভ অবাক চোখে তরু যাওয়ার দিকে তাকিয়ে রইল। মেয়েটা ইদানিং তাকে নাকি দড়ি দিয়ে ঘোরাচ্ছে। সাবিনা সহ বাকি সবাই বুঝতে পারল তাদের অনিচ্ছা থাকা সত্ত্বেও তাদেরকে আজকে এখানেই থাকতে হবে। দুপুরে খাওয়া দাওয়ার পর বাইরে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যায়।
এখন এহসান মঞ্জিলে শুধু যারার খালা আর মামার পরিবার আছে। আজকে বাইরের আবহাওয়া ভালো নেই। সন্ধ্যা নামতেই আকাশ জুড়ে মেঘ করেছে, ক্ষণে ক্ষণেই বিদ্যুৎ চমকাচ্ছে। আজকে বিভিন্ন গেম খেলার কথা থাকলো, সকালের এই ঘটনাকে কেন্দ্র করে যারার মন ভালো নেই। সে বিকাল থেকে নিজের রুমে শুয়ে বসে আছে। নাহিদ রুমে নেই, হয়তো ড্রয়িং রুমে আছে। যারা বসেছিল তখনই তার মা জহুরা সেখানে আসেন। জহুরা যারার সামনে বসে বললেন,